গুপ্ত বিতর্কে উত্তপ্ত দেশের ক্যাম্পাসগুলো, ছাত্রদল শিবিরে দ্বন্দ্বে আবারও অশনি সংকেত। গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ। ইরান যুদ্ধে শেষ যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার, বিস্ফোরক তথ্য নিউজ ইয়র্ক টাইমসের। ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবং ২০ বছরের ক্যারিয়ারে ইতি টানছে নিউজিল্যান্ড অলরাউন্ডার সুজি বেটস। সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটেও শিক্ষাঙ্গনে কাটেনি অস্থিরতার ছায়া। চট্টগ্রাম সিটি কলেজকে ঘিরে গুপ্ত রাজনীতির অভিযোগে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ নতুন করে উত্তাপ ছড়িয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। পরিচয় গোপন রেখে রাজনীতি করার সংস্কৃতি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য বড় হুমকি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। ৫ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও শিক্ষাঙ্গনে ফিরছে পুরনো সংঘাতের ছায়া, যার কেন্দ্রে এখন একটাই শব্দ, গুপ্ত। গেল মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার সংঘর্ষ নতুন করে উস্কে দিয়েছে পরিচয়ের রাজনীতি নিয়ে বিতর্ক। দেয়ালে লেখা ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস এর ছাত্র শব্দ মুছে সেখানে গুপ্ত লিখে ফেলার জের ধরে রণক্ষেত্রে রূপ নেয় কলেজ প্রাঙ্গণ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ও ছাত্র দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। শুধু ঢাবিই নয়, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। এই গুপ্ত রাজনীতির অভিযোগ মূলত ছাত্র শিবিরের দিকে। ছাত্র দলের দাবি, গণ অভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকর্মী ও সুবিধাভোগী এখন পরিচয় গোপন করে ছাত্র শিবিরে ভিড়েছে। এই কৌশলী অনুপ্রবেশই শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের দাবি, বিতর্কিত অতীত আড়াল করতেই ছাত্র শিবির এখন ছাত্র দলের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। তবে এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ছাত্র শিবির। তাদের পাল্টা দাবি, ছাত্র দলের কোনো গঠনমূলক কর্মসূচি নেই বলে তারা ব্যর্থতা আড়াল করতে গুপ্ত কার্ড খেলছে। এই বিতর্কের রেশ কেবল শিক্ষাঙ্গনে সীমাবদ্ধ নেই, পৌঁছেছে জাতীয় রাজনীতিতেও। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের পাল্টা বক্তব্য পুরো পরিস্থিতিকে করে তুলেছে আরো জটিল। তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই, তারা এদের সাথে মিশেছিল যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিচয় গোপন রেখে রাজনীতি করার এই সংস্কৃতি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য বড় হুমকি। ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফেরানোর বদলে ছাত্র সংগঠনগুলোর এই রেশারেশি সাধারণ শিক্ষার্থীদের মনে আবারও তৈরি করছে অনিশ্চয়তা। ছাত্র রাজনীতির নতুন দিনের স্বপ্ন কি তবে কেবলই কথার ফুলঝুরি, নাকি পুরনো সেই অভ্যাসের বৃত্তেই বন্দী থাকবে আগামীর বাংলাদেশ? তুষার ইসলাম, জাগো নিউজ। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দফতর থেকে রেঞ্জ ডিআইজি
মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ সহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যের ইঙ্গিত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ক্যামেরা হাতে গঙ্গা নদীতে নৌবিহারে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গঙ্গা ভ্রমণের সময় নিজ হাতের ক্যামেরা নিয়ে ছবি তুলতেও দেখা গেল তাকে। নিজের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেন মোদী। পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচন শেষ হলেও এখনও দ্বিতীয় দফা নির্বাচন বাকি। বুধবার দ্বিতীয় দফায় নির্বাচন। দ্বিতীয় দফা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন মোদী। প্রচারের ফাঁকে এর আগে তাকে দেখা গিয়েছিল ঝালমুড়ি খেতে, তবে এবার দেখা গেল অন্য মেজাজে। শুক্রবার সকালে কলকাতার গঙ্গা ঘাটে যান তিনি। সেখানে একটি নৌকায় বেশ কিছুক্ষণ নদীতে ভ্রমণ করেন। সেই সময় প্রধানমন্ত্রী হাতে থাকা ক্যামেরায় ফ্রেমবন্দি করেন দ্বিতীয় হুগলি সেতু ও নদীর দর্শনীয় মুহূর্তগুলো। যে নৌকায় করে গঙ্গা নদীর বুকে ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী, সেই নৌকার মাঝিকে 500 রুপি দেন তিনি। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের আশঙ্কা ঘন হচ্ছে, তখন নীরবে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডারেও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, চলমান সংকট মোকাবেলায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অস্ত্র মজুত দ্রুত সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে উঠছে নতুন প্রশ্ন। বিশ্লেষকদের মতে, একদিকে মধ্যপ্রাচ্যে অভিযান চালাতে হচ্ছে, অন্যদিকে ইউরোপ ও এশিয়ায় সামরিক উপস্থিতিও ধরে রাখতে হবে। এ কারণে যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের ওপর চাপও তত বাড়বে। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা যত ঘন হচ্ছে, ততই নীরবে বদলে যাচ্ছে আরেকটি দৃশ্য। যুক্তরাষ্ট্রের সামরিক গুদাম ঘরগুলোতে কমতে শুরু করেছে অস্ত্রের মজুদ। সামনে যুদ্ধের ধোঁয়া আর পেছনে সরবরাহের সংকটের চাপ। এমনই সতর্ক বার্তা দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে পেন্টাগন এখন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নিজস্ব অস্ত্র ভান্ডার থেকে জরুরি সরঞ্জাম সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সামরিক কমান্ড থেকে উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে দ্রুত গতিতে। সবচেয়ে বেশি চাপ পড়েছে আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর উপর। এর মধ্যে রয়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ATACMS ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল। এগুলো আকাশ প্রতিরক্ষা ও নির্ভুল হামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘাতের আরেকটি ভয়ঙ্কর দিক হলো যুদ্ধ খরচ। স্বাধীন দুটি সংস্থার হিসেবে প্রতিদিন প্রায় $100 কোটি খরচ হচ্ছে। সেই হিসেবে মোট ব্যয় ইতোমধ্যেই $28 থেকে $35 বিলিয়ন পৌঁছতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের উপর চাপও তত বাড়বে। কারণ একদিকে মধ্যপ্রাচ্যে অভিযান চালাতে হচ্ছে, অন্যদিকে ইউরোপ ও এশিয়ার সামরিক উপস্থিতিও ধরে রাখতে হবে। এখন প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে
শক্তিশালী সামরিক শক্তি কি একসঙ্গে দুই ফ্রন্ট সামলাতে পারবে, নাকি সংকটের ছায়া ছড়িয়ে পড়বে আরো দূরে? তুষার ইসলাম, জাগো নিউজ। অবশেষে ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা নিয়েছেন বলে জানান। ৭৬ বছর বয়সে এই নেতা জানান, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার আশঙ্কায় অস্ত্রোপচারের পর তার শরীরে একটি ক্যান্সারজনিত টিউমার ধরা পড়ে ও এর চিকিৎসা সম্পন্ন করা হয়। ইরান সঙ্গে চলমান সংঘাতের চূড়ান্ত সময়ে যাতে বিষয়টি প্রকাশ না পায় সে কারণে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করেছিলেন ও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি। বর্তমানে সংঘাত অনির্দিষ্টকালের যুদ্ধ বিরতিতে থাকায় নেতানিয়াহু জানান, চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন ও এখন চমৎকার শারীরিক অবস্থায় রয়েছেন। শুক্রবার তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক অবস্থার এই খোলামেলা তথ্য তুলে ধরেন তিনি। নেতানিয়াহু বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে আকস্মিক হামলা চালানোর পর যাতে ইরান ভুয়া প্রচারণা চালাতে না পারে সে কারণে তিনি ২ মাস ধরে প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করার অনুরোধ করেছিলেন। এবারে খেলার খবর। নিউজিল্যান্ড নারী দলের অলরাউন্ডার সুজি বেটস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-20 বিশ্বকাপের পরই তিনি ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন। সম্প্রতি কোয়াড্রিসেপস ইনজুরি থেকে সেরে উঠেছেন বেটস। বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের হয়ে আরেকটি শিরোপা জিতেই ক্যারিয়ার শেষ করতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার। বেটস বলেন, গত ২০ বছরের পথ চলার দিকে তাকালে সময় কত দ্রুত চলে গেছে তা বিশ্বাসই হয় না। দেশের জার্সি এতবার পড়তে পেরে তিনি ভীষণ গর্বিত। ২০০৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ঘটে বেটসের। এরপর ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। নারী টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২০১১ সালে নিউজিল্যান্ড দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এবং প্রায় ৭ বছর দলকে নেতৃত্ব দেন। ২০১৬ সালে উইজডেন তাকে বিশ্বের সেরা নারী ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দেয়। ক্রিকেটের পাশাপাশি বাস্কেটবল খেলাতেও সমান পারদর্শী বেটস। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গ্রুপ বিতর্কে উত্তপ্ত দেশের ক্যাম্পাসগুলো, ছাত্রদল শিবির দ্বন্দ্বে আবারও অশনি সংকেত। গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ। ইরান যুদ্ধে শেষ যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার বিস্ফোরক তথ্য নিউ ইয়র্ক টাইমসের। ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবং ২০ বছরের ক্যারিয়ারে ইতি টানছে নিউজিল্যান্ড অলরাউন্ডার সুজি বেটস। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা ১১টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।